আমন্ত্রণ জানাচ্ছি আজকের সংবাদ বিশ্লেষণে। আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান বাবু। আমরা আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে চাই। রাজনৈতিক পরিস্থিতি দিন দিন কিন্তু উত্তেজনার সীমা ছাড়িয়ে যাচ্ছে বলা যায়, কারণ এক ধরনের আস্থাহীনতা রাজনৈতিক দলগুলোর ভিতরে, একে অন্যের ভিতরে। যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছিল, ফ্যাসিস্ট সরকারকে তাড়ানোর জন্য কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, তারা কিন্তু হঠাৎ করেই একটা অনাস্থা, অনৈক্যের ভিতরে পড়ে যাচ্ছে এবং এতে করে তৃতীয় পক্ষর একটা সুযোগ তৈরি হতে পারে বলে এরই মাঝে গুঞ্জন রটে গেছে। এই বিষয়টা নিয়ে আপনার মতামত চাই। দেখুন, আজই বদরুদ্দিন উমর সাহেব একটা খুব সোজা সাপটা কথা বলেছেন যে অনেকগুলো কিন্তু আসবে, অনেকগুলো কথা আসবে, অনেকগুলো প্রশ্ন আসবে, কিন্তু সবকিছুর সমাধান এখন হচ্ছে দ্রুত এই বছরের মধ্যে নির্বাচনটা দিয়ে দেয়। এটা হচ্ছে একটা সহজ সমীকরণ উনি বলেছেন। উনি অনেক দিন থেকে এই দেশের সামাজিক আয়ন দেখেছেন, উনি এই দেশের রাজনৈতিক উত্থান পতন দেখেছেন, অর্থনীতির অবস্থান দেখেছেন। উনি এটা ওনার একটা গভীর চিন্তা থেকে বলেছেন। আচ্ছা, আপনি যে প্রসঙ্গটা বলেছেন, আসলে সমস্যা হচ্ছে কি, আপনার যখন আপনি সবাই এক পক্ষ মনে করেন, এক পক্ষ ছিলেন, যারা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, তা তো সব একই আদর্শের চেতনা, শেখ হাসিনার পতন চেয়েছে, তাই তো? আচ্ছা, যারা চেয়েছে তারাই তো এখন আছে, তাই না, মাঠে? আর যারা চায় নাই তারা কি মাঠে আছে? দেখেন, আওয়ামী লীগ নাই, 14 দল, আওয়ামী লীগ সমমনা 14 দল নাই, জাতীয় পার্টি আছে নাই। আচ্ছা, এদের অঙ্গ সংগঠনগুলো নেই, তাহলে মাঠে কি আছে? মাঠে কোনো বিরোধী দল যারা আন্দোলন করেছিল সরকার পতনের সঙ্গে একতরফা ফুটবল খেলার কথা, আপনি গোল দিতে দিতে টায়ার্ড হয়ে গেছেন, এখন আর প্লেয়ার পাচ্ছেন না। আসলে ঘটনাটা কি হচ্ছে, আপনারা 4 ভাই একসাথে ছিলেন, 4 ভাইয়ের শত্রু নাই বা 4 ভাইয়ের বিরোধ, এখন 4 ভাইয়ের মধ্যে বিরোধ শুরু হয়ে গেছে। আমরা বাঙালির আমাদের স্বভাব হচ্ছে বলে না, নাই কাজ তো খই ভাজ, এই যে কথা বলে, নিজেদের মধ্যে আপনারা আগস্টের 5 তারিখের পরে পরেই আপনাদের নিজেদের ঐক্য অনৈক্য আসলো কেন? একে অন্যকে অবিশ্বাস করা শুরু করলেন কেন? কখন থেকে শুরু করলেন? যে সরকারটা পতন হওয়ার পরে, নতুন সরকার গঠন হওয়ার 2 দিন পরে আপনি পল্টনে একটা বিরাট জনসমাবেশ করে ফেললেন, খুব ভালো করে। আপনি বললেন অল্প দ্রুততম সময়ের নির্বাচন। ভাই, রক্তের দাগ নাকি শুকায় নেই, অন্তরের ঘা শুকায় নেই, তাই তো? 16-17 বছর আপনার দুঃস্বপ্নগুলো, রাতে ঘরে থাকতে পারতেন না, এই নিজের মা, অসুস্থ মাকে দেখতে যেতে পারে নাই, লাখো লাখো মানুষ ঘর ছাড়া ছিল। তো একটা সরকার আসার পরে সরকারে বসতেও দিলেন না ঠিক মতো। আচ্ছা, গেল, তারপরে বললেন নির্বাচন হবে যথাসময়ে। এরপরে গেল যারা অগ্রভাগের নায়ক ছিল আন্দোলনের, তাদের সাথে আপনার শুরু হয়ে গেল দ্বন্দ্ব। কি নিয়ে? এই আন্দোলন কারা করেছে, এই আন্দোলনের ক্রেডিট নিয়ে শুরু হয়ে গেল নিজেদের মধ্যে। কেন রে ভাই? আরে ভাই, আপনার যদি অর্ধেক মানুষ সবগুলো রাজনৈতিক দল মিলায় থাকে এবং ছাত্র নেতা থাকে, বাকিরা ছিল কারা? সাধারণ জনতা। এই সাধারণ জনতা বলতে কারা? আপনি খেয়াল করতে পারেন, রিক্সাওয়ালারা কিন্তু রাস্তায় নেমেছে, রিক্সাওয়ালা, সিএনজি ড্রাইভারওয়ালা রাস্তায় নেমেছে, নামে নাই? সাধারণ জনতাও রাস্তায় নেমেছে। আপনার এই যে এলিট শ্রেণী, আমি বলি মিরপুর ডিএইচএস, যারা কখনো একটা নির্দিষ্ট ঘেরাটোপের সুশৃঙ্খল জীবনযাপন করে, সেখানে দেখবেন কোনো ধরনের কখনোই কোনো ইয়ে নাই, সেই মানুষগুলো আপামর ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে তার উৎসবের মতো বেরিয়ে এসেছিল এক দফা দাবির সমর্থনে। আপনারা কি দরকার ছিল নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করলেন? আচ্ছা, ক্রেডিট নিয়ে শুরু করলেন, তারপর কি হলো? হঠাৎ করে একটা কোনো সমন্বয় নাই, হীনতা করে আপনারা সমন্বয়দের দিয়ে আন্দোলন করলেন, এতগুলো দেশে বড় আন্দোলন করে ফেললেন, এত বড় একটা শক্তিশালী সরকার বিরুদ্ধে। আপনারা এইটুকু সমন্বয় করতে পারলেন না। 5 আগস্টের পরে না করে কি করলেন? আপনারা হঠাৎ করে একদল দাবি তুললেন, চুপ্পুকে সরায়, শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতিকে সরাতে হবে। কার সাথে কথা বললেন আপনারা? আপনারা কি বিএনপির সাথে কথা বলেছিলেন? আপনারা কি জামাত ইসলামের সাথে কথা বলেছেন? আপনারা নিজেরা ঘেরাও করতে গিয়ে আপনারা পারলেন না, বিএনপির সাথে দর কষাকষিতে গেলেন, বিএনপি কোনোভাবে সমর্থনে রাজি পারলেন না। আপনারা হঠাৎ করে ডিক্লেয়ার করলেন কি জুলাই প্রক্লেমেশন করতে হবে। আপনারা পারছেন, এখন বললেন জুলাই চার্টার করতে পারছেন, পারনি। এখন এই যে না পারার ব্যর্থতার দায়ভার কারা দেওয়ার বলা হলো, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে। সোজা সাপটা বাংলা, বিএনপির উপর দোষ চাপানো। এই যে একে অন্যকে বিশ্বাস, এই যে কথাটা যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাচ্ছে না, এই কথাটা তো যে একেবারে কানে শোনে না, সেও তো বিশ্বাস করার কথা না। কারণ কেন বিশ্বাস করবে? আপনি দেখেন, কারণ সবচেয়ে বেশি নির্যাতিত তো আওয়ামী লীগের কাছ থেকে বিএনপি। আমি বলি, পৃথিবীতে এর চাইতে হাস্যকর কথা, আপনিও গণমাধ্যমে কাজ করেন, এটা কি কারণে বিএনপি যে আওয়ামী লীগকে নিয়ে আসবে বা রাজনীতিতে আসতে বলবে? কখনো না। তবে
আপনি যে কথাটা বলেছেন যে তৃতীয় পক্ষ কি সুযোগ নেবে কিনা, তৃতীয় পক্ষ কিন্তু অনেক জিনিস আছে। আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি 8 মাস পার হয়ে যাওয়ার পরে আপনি সামনে আপনি নির্বাচনের দামামা বাজার কথা, আপনার অনেকগুলো সংস্কার কমিশনের সংস্কারের কথাবার্তা ফুটে উঠছে, এটা কি আসলে বাস্তবায়ন হবে কিনা, ঠিক আছে। এর মধ্যে দেশে অর্থনৈতিক সংকটকে, বেসামাল অর্থনীতিকে ঠিকঠাক করতে হচ্ছে, প্রধান উপদেষ্টা দৌড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় মিটিং করছেন, আমাদের রাষ্ট্রের পুলিশকে ঠিক করতে হচ্ছে। এর মধ্যে দিয়ে আপনারা নতুন নতুন দাবি তুলতেছেন, একদিকে নির্বাচন, একদিকে সংস্কার, একদিকে বিচার। আবার দেখেন আজকের কি ঘটনা ঘটলো বলেন। আজকে খোদ ঢাকা, সেই 1987 সাল থেকে শুরু হয়েছে একটা অদ্ভুত কারণে। এটা মহাকাশ গবেষণা করে জানা সম্ভব, মহাকাশে কি আছে। সম্ভবত ঢাকা কলেজ আর সিটি কলেজের মধ্যে কি নিয়ে গন্ডগোল, এইটা বিজ্ঞানীরাও গবেষণা করে, যারা গন্ডগোল করে তারাও ঠিক মতো বলতে পারছে না না কেন যে কি সমস্যা, এটা কি নিয়ে। আমি বলছি 1987 সাল থেকে যে শুরু হয়েছে এই দুই কলেজের স্টুডেন্টদের মধ্যে গন্ডগোল, কখন কি কারণে হচ্ছে নোবডি ক্যান সে, কিন্তু ঘটছে। আজকেও একজন মানুষ সকালবেলা বেরিয়েছে, হয়তো ওই অঞ্চলে যাবে, তার অবস্থাটা কি চিন্তা করেন তো। ঢাকা মেডিকেল হাসপাতালটা ওইদিকে আছে, শাহবাগে পিজি হাসপাতাল আছে, ওইদিকে অনেকগুলো বিপণী বিতান আছে না। আপনি ওই অঞ্চলের মানুষগুলো যান দুর্ভোগের কথা চিন্তা করেন। গেল এই কয়েকদিন আগে আমরা পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থা দেখলাম, গতকালকে ছিল মেডিকেল স্টুডেন্টদের, মেডিকেল ডাক্তারদের আন্দোলন। এত কিছু সামাল দিয়ে যখন একটা সরকারকে সামনের দিন আগে এগোতে হয়, আপনি বলেন তো, আমরা ডক্টর প্রফেসর ইউনূস সাহেবের সরকারের অনেক সমালোচনা করতে পারি, অবশ্যই আছে, কিন্তু কোন সরকার, রাজনৈতিক সরকার 7-8 মাসে এরকম একটা দেশে পুলিশ নাই, এমন দেশের একটা বিশৃঙ্খলা, কয়টা আন্দোলনকে পুলিশ গুলি করে দমন করেছে? করেনি। এই যে এই ভঙ্গুর অবস্থা, তো একটা সরকার যে অবস্থায় টিকে আছে এটাকে কিন্তু বাহবা দিতে হবে। কিন্তু সমস্যাটা হয়েছে কি জানেন, সরকারের ভিতরে যে মানুষগুলো আছে তাদের মধ্যে যেমন সমন্বয়হীনতা আছে, তেমনি তাদের উপর একটা প্রেশার গ্রুপ আছে, যেমন স্টুডেন্ট, এই যে ছাত্র নেতৃত্ব, আমি সরাসরি যদি বলি, একই সাথে আমাদের রাজনৈতিক দলগুলো, প্রত্যেকেরই আছে তার নিজের আখের, তার নিজের দিকটা আগে সে দেখতে চাচ্ছে। এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যার কারণে একটা সমস্যা, একটা সময় আসবে যে ওই যে কথা বলার অনেকে আগেই তো ভালো ছিলাম, এই কথাটা। তাহলে কি আপনি এই কথাটা বলতে পারছেন যে যারা বিপ্লবী ছিল, যারা শেখ হাসিনার পতনের সাথে ওতপ্রোতভাবে একদম সম্মুখ সারিতে যারা ছিল, তারা একটা রাজনৈতিক দল করে একটা ফর্মের ভিতরে পড়ে গেছে, তারা কিন্তু এখন আর মানে তথাকথিত রাজনৈতিক দলের নেতাদের মতোই আচরণ করছে, এরকম কি মনে হয়? দেখেন আজকে এই কথাটা মানে আমাদেরকে এটা বলতে হবে, এটা তো আমরা আজ থেকে 5 মাস আগে ভাবি নাই। কারণটা কি, এখানে দুইটা বিষয় খুব স্পষ্ট। অবশ্যই কোটা বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব ছিল তারা এটাকে যে এক দফা দাবিতে টেনে নিয়ে যাবে, এটা কেউ বলেছে এটা অনেক দিনের পুরনো প্ল্যান, আবার কেউ বলেছে পরিস্থিতি তাদেরকে এটা বাধ্য করেছিল। কিন্তু আপনি যদি বাস্তব অর্থে দেখেন, যেদিন ডিবি হারুন তার কার্যালয়ে যে তরুণ ছাত্র নেতাদের ধরে নিয়ে গেল, তারপরে কিন্তু আন্দোলনটা কিন্তু এক পর্যায়ে স্থগিত হয়ে গেল, এবং সত্য হোক মিথ্যা হোক কিছু বিবৃতি আসলো যে না, আন্দোলন স্থগিত হয়ে গেছে, এখন কোটা মেনে নিয়েছে, যেহেতু কোটা নাই, ঠিক আছে। এর পরবর্তীতে কিন্তু আমরা ভিতরের খবর যেটুকু জানি বা দেখেছি, বা বিভিন্ন সময় ছাত্র নেতৃত্বদের কথা শুনেছি, যে কাদের বা আবু বাকের মজুমদার যারা বাইরে ছিল তারা কিন্তু এটা মানে নাই, তারা কিন্তু তাদের বিবৃতি দিয়ে চালিয়ে গেছে। অন্যদিকে যে ভিপি নূর আমরা যাকে বলি, তিনি বলেছেন যে আন্দোলন এই 16, 17, 18 পর শেষ হওয়ার পরে এই আন্দোলনকে জাগ্রত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি সরাসরি বলেছেন, ভিপি নূর বলেছেন যে আমাদেরকে রসদ পাঠিয়েছেন, আমাদেরকে উজ্জীবিত করেছেন, যোগাযোগ করেছেন যে না, এই সরকারকে আর রাখা যাবে না। এই যে রাজনৈতিক দল বিএনপি ছাত্র দল আবার নেমেছে বলে সাধারণ ছাত্রদেরকে আবার ডেকেছে, তারপরে এসেছে সেই শক্তিটা, জামাত ইসলামী ছাত্র শিবির এসেছে, সবাই মিলে এসেছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো এসেছে। কিন্তু এই যে ক্রেডিট নিতে না, শেষ দিকে গিয়ে কি হলো, হঠাৎ করে আপনি এসে কেন বলার দরকার, আমি খুব অবাক হলাম। যেমন হান্নান মাসুদ একটা ভিডিও বা ইয়েতে দেখলাম, সাক্ষাৎকারে বলছেন যে তিনি খুব খুশিতে বলছিলেন কথাগুলো, যে এই আন্দোলনের শুরুর সময় বা আগেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমাদের যোগাযোগ ছিল, বিদেশি কতজন সাংবাদিকের সাথে আমাদের যোগাযোগ ছিল,
তারা আমাদেরকে বলেছে যে যে কোনো সময় মুহূর্তে যে কোনো সহযোগিতা আমাদের থাকবে। এই কথাগুলো না একটা ড্রয়িং রুমে আলোচনা হতে পারে, কিন্তু আপনি যখন রাজনৈতিক নেতা না, এটা কোন ইনোসেন্ট বলা উচিত নয়, কিন্তু এইটাকে আপনি বিভিন্ন খাতে প্রবাহিত করতে পারেন। আপনি যখন রাজনীতি করবেন, রাজনীতিতে কিছু কৌশল আছে, তখন কিন্তু আপনি কোন কথাটি পাবলিকলি করবেন আর কোনটা করবেন না, সেটা কিন্তু আপনাকে ওই বোধ বুদ্ধিটুকু থেকে আপনাকে তারা হয়তো তরুণ, এখনো সেই অভিজ্ঞতা। আমরা যে জায়গাটায় ছিলাম যে আসলে তৃতীয় পক্ষ অথবা আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছে কিনা, এই মত পার্থক্যগুলো তার একটা উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে গত 1 মাসে আমরা দেখলাম একটা জরিপে 100-র উপরে ছোট বড় মিলিয়ে আওয়ামী লীগের মিছিল হয়েছে, যেটা কিন্তু গত 7 মাসে ছিল। আমি এখন কথা বলি, আওয়ামী লীগের মিছিলটা নিয়ে অনেক ধরনের মানে আলোচনা চালু আছে, আপনি নিজেও জানেন। যেমন আজকে আমি একটা কাগজে দেখছিলাম যে আওয়ামী লীগের ব্যানার দিয়ে মিছিল করার প্রস্তুতি নেওয়ার সময় বিএনপি নেতার ছেলে সহ আটক হয়েছে 7 জন, সম্ভবত ইত্তেফাক বা কোনো একটা কাগজে আমি দেখলাম। এখন কেউ কেউ বলছে, সত্যি মিথ্যা জানি না, কেউ কেউ বলছে এই মিছিলগুলো, হ্যাঁ অনেক জায়গায় আওয়ামী লীগের, আপনাকে তো আওয়ামী লীগ, আপনি চিন্তা করেন আওয়ামী লীগের মতো একটা প্রবীণতম রাজনৈতিক দল, সে কিন্তু কমিউনিস্ট পার্টি বা অন্যান্য বাম দলের মতো তারা কিন্তু 300 আসনে লড়ার মতো 600 এমপির ভালো মন্দ যাই হোক তাদের লোক ছিল, আছে। তারা কিন্তু প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে তাদের কমিটি আছে, তো সেখান থেকে আপনি সব কি জেলে নিতে পারছেন? পারেননি। তারা তো আছে, তাদের সমর্থকরা আছে, বংশধররা আছে। তো আপনি চাইলেই কি তাদেরকে বলবেন যে আমি, তারা মিছিল করতে পারবে না? পারবে, কিন্তু এই মিছিলটাকে বলা হচ্ছে কেউ কেউ যে এটা বিএনপি যখন যেহেতু নির্বাচন পাচ্ছে না, মানে বিএনপি 2-4 জায়গায় মিছিল করাচ্ছে বা করার সুযোগ করে দিচ্ছে, যেন তোমরা যারা ভাবছো যে তোমরা দেশে নির্বাচন দিবা না, তোমরা অনির্বাচিত সরকার দিয়ে থেকে যাবা, এইটা একটা চাপ সৃষ্টি। এটা একটা পক্ষ বলছে, এটা আমার কথা না। আরেকটা পক্ষ মনে করে আওয়ামী লীগ তো এখন আসলে তার মাটি কামড়ে আছে, কারণ আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করেন নাই, আওয়ামী লীগকে আপনি জয় বাংলা বলতে দিবেন না, তার বাড়িঘর ভাঙছে যারা, তারা আস্তে আস্তে সংগঠিত হচ্ছে। এবং আমরা শেখ হাসিনার বিভিন্ন সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায় তার অডিও বক্তৃতায় যেটুকু শুনেছি, তিনি বলেছেন আমি যদি নির্দেশ নাও দিতে পারি, তার নেতাদের তিনি নির্দেশ দিয়ে দিচ্ছেন। কি কি দিচ্ছেন এটা আমরা বিস্তারিত না বলে, এটা হয়ে গেছে। এখন কেউ কেউ বলছে গোয়েন্দা রিপোর্টে, আমরা কিছু আগে দেখলাম একটা পেপার ঘুরছে সমাজ মাধ্যমে যে ঢাকামুখী হচ্ছে আওয়ামী লীগ নেতারা, যে কোনো সময় তারা একটা, আমরা এই বিষয়টা নিয়ে আমি বলছি একটা অন্য জিনিস, যে এই যে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে, আওয়ামী লীগ নিতে পারে, কখন নেবে? যদি আপনার ঘরে যদি গৃহযুদ্ধ লাগে তাহলে তো বাইরের লোক ঢুকবেই, আপনারা নিজেরা যদি ঐক্য থাকেন। কিন্তু এখানে আমার একটা কথা আছে, হাসনাত আব্দুল্লাহ একটা কথা বলেন প্রায়, আমি শুনি, ওনারা বলেন আমরা নিজেদের মধ্যে অনেক আমাদের আদর্শের মিল অমিল থাকবে, কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে আমরা একমত, সেটা ভবিষ্যতে বোঝা যাবে। মিস কল, এটাকে মিস কল বলে রাজনীতিতে, একটু মিস কল দিয়ে দিয়ে বোঝাচ্ছে যে আমরা আসতে পারি। তো এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করারও তো একটা জোরালো দাবি তৈরি হয়েছিল এনসিপির পক্ষ থেকে। বিএনপি হয়তো এই বিষয়টা নিয়ে অতটা মাথা এখনো ঘামায়নি। তো আসলে নিষিদ্ধটা কিভাবে হবে? আওয়ামী লীগ এটা রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধটা কিভাবে হতে পারে? এটা খুব এই সময়ের একটা খুব, আমার ধারণা অনেকগুলো জটিল বিষয়ের মধ্যে এটাও একটা জটিল ইস্যু। ওই যে আমি বললাম যে যদি 15-20 কোটি লোকের মধ্যে যদি তাদের 1/3 থাকে, তাদের বা তারও কিছু কম থাকে, অথবা 1/3 অর্ধেকও থাকে, বিশাল জনগোষ্ঠী। এবং এই জনগোষ্ঠীটা বুঝতে হবে 15 বছর ক্ষমতায় ছিল, এদের হাতে অর্থ আছে, সুবিধাভোগী, এরা সুবিধাভোগী এবং অর্থ আছে। আবার কথাটা বুঝেন, এরা এলাকায় তাদের ব্যবসা বাণিজ্য প্রতিপত্তি হচ্ছে। আপনি শুধু ঢাকা কেন্দ্রিক চিন্তা করুন, আপনাকে আমি বলি, আপনি শুনলে অবাক হবেন, প্রত্যন্ত অঞ্চলে বিশাল বিশাল প্রভাবশালী লোক ছিল ঢাকা শহরে, সে কোনো রকম একটা মানে আত্মগোপনে থাকার জন্য তারা কোনো একটা হয়তো বস্তির বাসা ভাড়া করে রয়েছে, দিনের বেলা খুব দিনমজুরের বেশি পোশাকে চলছে, রাতে তারা সার্ভাইভ করার চেষ্টা করছে। কিন্তু এই জনগোষ্ঠীকে আপনি নিশ্চিন্ত করবেন কিভাবে? আচ্ছা আপনি বলেন তো, 71 সালে যে দলটির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে 2013 সালে আপনি বিচার শুরু করলেন, সেই বিচার আপনি শেষ করতে পারেন নাই, সব যে করছেন। তো সেই দলটাকে আপনি নিষিদ্ধ করছেন কবে? সরকার পতন হওয়ার কয়েকদিন আগে নিষিদ্ধ করছেন। এই দলটাকে সরকার কেন বাঁচায় রাখছিল এতদিন? সে তো তার হাতে সব ছিল, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সবচেয়ে, নিষিদ্ধ করেছে? করেনি, কারণ এটাও একটা রাজনীতি ছিল তার হাতে।
এখন আমি জানি প্রফেসর ইউনূসের তো কোনো রাজনীতি দল উনি করবেন না, উনি বলে দিয়েছেন। যদিও অনেকে সমালোচকরা বলে যে নাগরিক পার্টি হচ্ছে ওনারই দল, এটা উনি কিংস পার্টি করছেন, সমালোচকদের ভাষা। কিন্তু আমি মনে করি ডক্টর ইউনূস বলছে এটা রাজনীতি আমি বুঝিও না, আমি ব্যবসা করবো, আমি আমার কাজে ফিরে যাবো। এই তো বলছে আমরা ব্যবসা করব, আমরা মানুষের কল্যাণে কাজ করব। প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উপায় কি? প্রথম দিকে দাবি উঠলো, ছাত্রনেতা বললো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে হবে, আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গেলে ছাত্রলীগকে তো নিষিদ্ধ করছে। কেন করছে? বলছে ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ করে দিচ্ছে না। আওয়ামী লীগকে বলা হচ্ছে, ছাত্র নেতৃবৃন্দ বলে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টেররিস্ট দল। এটা হচ্ছে ছাত্র নেতৃত্বের কথা। তাহলে তাদেরই গঠিত সরকার হচ্ছে ইন্টারিম সরকার, তারা নির্বাহী আদেশে করে দিলে পারে, তাদের হাতে ক্ষমতা আছে। কেন করছে না? দেখুন এখানে এটা নিয়ে গতকালকে শিক্ষার্থীদের একটি দল সচিবালয়ে গিয়েছিল আইন উপদেষ্টার সাথে দেখা করতে। বেরিয়ে এসে তারা তাদের খুব ক্ষোভের কথাগুলো বলেছে যে আইন উপদেষ্টা আমাদেরকে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি বা আলোচনাটা ভালো হয়নি। পরবর্তীতে সমাজ যোগাযোগ মাধ্যমে এই ফেসবুকে এই যে এখন একটা সমস্যা হচ্ছে কি, এটা 80-র দশক না 90-এর দশক না, আপনি যাই করতেছেন আপনাকে সোশ্যাল মিডিয়া চলে আসতেছে, কোনটা বাজেভাবে আসতেছে, ফেক আসতেছে, কিছুটা সত্যতা আছে। কেউ করেছে কি বলে দিয়েছে যে আইন উপদেষ্টা নাকি বলেছেন, এটা তাদের বক্তব্যের সামাজিক যোগাযোগ লেখা আছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ বিষয়ে খোদ সরকারের উপদেষ্টারাই একমত হতে পারছে না, এবং কয়েকজন উপদেষ্টার নাম তুলে বলা হয়েছে। এটা আসিফ নজরুলের বয়ানে আসিফ নজরুল নাকি বলেছেন যে অমুক 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 রাজি হচ্ছে না, এই জন্য আমরা করতে পারিনি, এখন এটা বিচারিক ব্যবস্থায় আমরা যাচ্ছি। এটা তো সামাজিক যোগাযোগ দেখুন জিনিসটা এই পরিমাণ বিস্ফোরিত হয়েছে বিষয়টা যে ডক্টর আসিফ নজরুলকে কিন্তু শেষ পর্যন্ত তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ওই লেখাটিকে ট্যাগ করে তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার মানে কি, উনি লেখাটি ট্যাগ করে অস্বীকার করা মানে উনি আসলে কথাটা বলেননি, আমি মনে করি। কিন্তু আলোচনা তো একটা হয়েছে। এখন আমরাও দেখছি প্রথম দিকে এই বিষয়ে কথা হচ্ছে, পরের দিকে কিন্তু সরকার বলেছে যে এটা বিচারিক প্রক্রিয়া। বিচারিক প্রক্রিয়ার মধ্যে যা করা হয়েছে কি, আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ আইনে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়ে একটা ধারা ছিল, সেই ধারাটাকে রদ করা হয়েছে। তবে বলা হয়েছে যে যদি আদালত মনে করে সে তার অবজারভেশন দিতে পারে, আদালত বলতে পারে, আদালতের সেই আদালতের হাত পা বাঁধা নাই, আদালত তো তার বিচার করার ইখতিয়ার রাখে। এটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আসলে সরকার এটুকু মনে হয়। এবার রাজনৈতিক দলগুলো, বিএনপি বলে না, কে বলেছে? বিএনপি কি আপনি কি মনে করেন? কিন্তু নিজের ঘাড়ে এই দায়টা কেউ নিতে চায় না। যে আমি বিএনপির একটি জিনিস মনে রাখতে হবে, বিএনপির যিনি প্রতিষ্ঠাতা, সম্মানের সাথে সবাই যাকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরা বলি, স্মরণ করি শ্রদ্ধার সাথে, তিনি আমাদের মুক্তিযুদ্ধের একজন বীর উত্তম, এবং উনি যে সেই খেতাবটাও আওয়ামী লীগ সরকার কেড়ে নিয়েছিল, সেটা আওয়ামী লীগের সবচেয়ে বড় দৈন্যতা। আমি বলবো আওয়ামী লীগের সবচেয়ে বড় দৈন্যতা এটা একটা, যে আওয়ামী লীগ জিয়াউর রহমানের খেতাব কিনে নিতে চায়। তো আমাদের এই জিয়াউর রহমানের অবদানকে তো কেউ চাইলে আমরা ফেলে দিতে পারবো না। আমরা যেমন শেখ মুজিবের অবদানকেও ফেলে দিতে পারবো না, মাওলানা ভাসানীর অবদানকে ফেলে দেবো না, এমনি যে আতাউল গনি ওসমানীর অবদানকেও আমরা ফেলে দিতে পারবো না। এগুলো হচ্ছে ইতিহাস, সবসময় তারা ইতিহাসে তাদের জায়গা করে নিচ্ছে। আমি আপনাকে চাইলাম কি চাইলাম না, তাতে কিচ্ছু ম্যাটার করে না। এখন কিন্তু সেই ইতিহাসকে শেখ হাসিনা কুলুষিত করে ফেলেছে, ইতিহাসকে কুলুষিত, তার প্রতিদান সে পেয়েছে। তাই বলে তো আমি আপনি করব এটা, তাহলে তো আমরা বদলাইলাম না। আমি এই জায়গাটায় বলতে চাচ্ছি, শেখ হাসিনা ভুল করেছে বলেই তার খেসারত তাকে দিতে হচ্ছে। তার লক্ষ লক্ষ নেতা কর্মী আজকে করেছে। ভুল তো শেখ হাসিনা ছিল না, অবশ্যই ছিল। কোনটা বেশি ভুল ছিল, কোনটা ওই মানদণ্ডে আমি যাব না, ভুল ছিল। আজকে বলি যে জিয়াউর রহমানের যে প্রসঙ্গ বললাম, যে তিনি কিন্তু তার একটি বড় সুনাম হচ্ছে, তিনি সামরিক উর্দি পড়া অবস্থায় যখন সিপাহী বিপ্লবের মাধ্যমে তিনি যখন রাষ্ট্রনায়ক হলেন, এর পরবর্তীতে কিন্তু তিনি বাংলাদেশে বহু রাজনীতি অনেকগুলো দলকে আত্মপ্রকাশ করার উনি সুযোগ করে দিয়েছেন। উনি কিন্তু গণতন্ত্র বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। শেখ হাসিনাকে বাংলাদেশে, আপনাকে এটা মনে রাখতে হবে, শেখ হাসিনাকে বাংলাদেশে রাজনীতির বিষয়ে যে নিয়ে এসেছে সেই জায়গাটা আপনাকে মানতে হবে। জিয়াউর রহমান কিন্তু সামরিক উর্দি পড়া অবস্থায় যখন তিনি রাষ্ট্র দায়িত্ব নেওয়ার পরে
এই দেশে তিনি রাজনৈতিক দল গঠন করেছেন, তিনি একটা সুদূর প্রসারী চিন্তা করেছিলেন। তো একই সঙ্গে তিনি কিন্তু আওয়ামী লীগকে এবং অন্যান্য আরও রাজনৈতিক দলগুলোকে তিনি কিন্তু রাজনীতি করার জন্য সুযোগ করে দিচ্ছেন। এমনকি শেখ হাসিনার মানে বঙ্গবন্ধু যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকেও কিন্তু তিনি এই দেশের রাজনীতি তার আমলে কিন্তু রাজনীতি করেছে। ফলে বিএনপির কিন্তু ওই বদনামটা কাঁধে নাই যে বিএনপি কোনো দলকে নিষিদ্ধ করেছে, তার প্রতিষ্ঠাতা কাউকে নিষিদ্ধ করেছে। সেই জায়গায় কেন বিএনপি এই দায়টা নিবে? এখন বিএনপিরও একটা সুবিধা হচ্ছে যে বিএনপি জিতে হচ্ছে, আমি যে তাকে, আমার মনে হচ্ছে, আপনি রাজনীতির ভাষাটা বুঝবেন, যে আওয়ামী লীগের যে অবস্থা, আপনি কি মনে করেন আদত আওয়ামী লীগকে এসে ধরেন কেউ কিছু করলো না, তাকে কেউ মারলো না, আওয়ামী লীগ নেতারা তাদের সেই মানসিক মনোবল আছে? এখন দাঁড়ালে পাশ করে ফেলবে? এত সহজ না। তাদেরকে তাদের মানে 15 বছর 3টা নির্বাচনের পর আপনি চিন্তা করে দেখেন, যেই 14, 18 এবং 24-এর যে 23-এর যে নির্বাচন হলো, সর্বশেষ নির্বাচনটি, নিয়ম রক্ষার সাংবিধানিক কথা যে নির্বাচনটি হলো, তারপরও কিন্তু রাস্তায় পাবলিক নামে নাই। তারা কিন্তু শুধু যদি সুশাসনটা চেয়েছিল, আওয়ামী লীগ যদি সুশাসনটা দিতে পারত, মানুষকে যদি কষ্টটা কম দিত, তাদের নেতা কর্মীদের যদি দৌরাত্ম্যটা কমে থাকতো, তাহলে মানুষের ক্ষোভ কিন্তু এত উগরে উঠতো না। এতদিন পরে তো আমরা অনেক ঘটনা জানতে পারছি। হয়তো আবার এরকম হতে পারে, আজকে এই যে 8 মাস চলছে, এই 8 মাসের ঘটনা আমরা জানবো আজকে থেকে আরো প্রায় ধরেন আরো 1-2 বছর পরে জানবো যে এই 8 মাস কি হয়েছে। আমরা তো এখনো অনেক কিছু অজানা আমাদের, আমরা কি সব জানি কোথা থেকে কি ঘটছে? বাবু, আমরা তাহলে এবার একটু আবার অন্য একটা প্রসঙ্গে ফিরে যাই। সেটা হচ্ছে যে প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে এনসিপি মানে তরুণদের যে রাজনৈতিক দল এনসিপি আলোচনায় আসছেই। গতকালকের রাত্রে একটা বড় ধরনের ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে এনসিপি তাদের প্যাডে একটা চিঠি দিয়েই উল্লেখ করেছে যে গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে কিছু অভিযোগ হয়েছে এবং সেই কারণে তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং কারণ দর্শাতে বলা হয়েছে। কারণ দর্শানোর পরে যদি সেটা পছন্দ না হয় তাহলে তাকে দলকে বসে, এবং সেই অভিযোগগুলো কিন্তু অনৈতিক কর্মকাণ্ড এবং সেটা অর্থনৈতিক সংশ্লিষ্ট। এই বিষয়টা নিয়ে আপনার দেখুন মতামত কি? গাজী সালাউদ্দিন তানভীরের নামটা, এই যে অভিযোগগুলো, এটা একদম আজকের না। এখন যখন জাতীয় পাঠ্যপুস্তক এই বিষয়ে বিশেষ করে প্রাথমিক বই সময়ের মতো সরবরাহ করতে পারছে না, যখন আসে, হ্যাঁ, তখন কিন্তু বিভিন্ন সময়ে আলোচনা আমাদের কানে এসেছে যে এখানে দেরি হওয়ার মূল কারণ হচ্ছে যে কাগজ কেনার বিষয়ে, কেনাকাটা সংক্রান্ত বিষয়ে এখানে গাজী সালাউদ্দিন তানভীর এবং এনসিপির আরও 1-2 নেতা, তখন এনসিপি গঠন হয়নি, তখন তারা বলা হয়েছিল যে সমন্বয়ক। তো এই নামগুলো এসেছে, কিন্তু তখন জোরালো প্রতিবাদ করা হয়েছে যে না, এ ধরনের কিছু আসেনি। এটা এখনো আমরা জানি না এটা সত্য মিথ্যা কি। তারপর থেকে এই নামগুলো আসছে, কিন্তু সর্বশেষ যেটা হয়েছে, এনসিপি দল গঠনের পরে এনসিপির 2-1 কিন্তু এনসিপি ছেড়ে চলে গেছে। আবার আপনি খেয়াল করে দেখবেন, ইনকলাব মঞ্চের অনেক নেতারা সরাসরি এনসিপির নেতাদের, তারা কিন্তু একই মাঠের সহযোদ্ধা, সরাসরি আপনি খেয়াল করে দেখেন এনসিপির নেতাদেরকে তুলোধুনো করে ফেলছে। এবং আমরা যদি দেখি যে আমাদের অপর দল যে ভিপি নূর বা সাকিব ভাই সরাসরি বলে না, কিন্তু আরও কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন ছাত্র নেতাদের কর্মকাণ্ড নিয়ে তাদের সমালোচনা করছে, কিন্তু তখন পর্যন্ত কিন্তু জোরালোভাবে অস্বীকার করা হয়েছে। দেখুন, মানুষ কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে একটা হীরক মর্যাদা দিয়েছে। তারা কিন্তু মানুষের বিশ্বাস, আস্থা, ভালোবাসার একটা অবিচল প্রতীক, যে কারণে এই তোরা রাজুতে আয়, এই সংলাপটা কিন্তু হাসনাত আব্দুল্লাহর এবং খুব জনপ্রিয় সংলাপ। এবং তারা যেখানে গিয়েছে, সংলাপ বলা হয়, গঞ্জে, হ্যাঁ, গ্রামে গঞ্জে যেখানে গেছে, তাদেরকে কিন্তু প্রাণ ভরেই মানুষ শুভেচ্ছা দিয়েছে, দেখা করেছে, কথা বলেছে, তাদের সাথে হাত মিলিয়েছে। কিন্তু এই মানুষগুলো সম্পর্কে যদি একটা না, মানে আমাদের বাঙালির আবেগ, সেন্টিমেন্টের একটা বার যদি বিশ্বাসে একটু ভেঙে যায়, কষ্ট আসে, তখন কিন্তু একজনের জন্য না পুরো সমষ্টিগতভাবে পুরো পিরামিডটাই ভেঙে যাওয়ার একটা একটা আশঙ্কা থাকে। ঠিক যেটা হলো গাজী সালাউদ্দিন তানভীর। সেই সময় যেভাবে সমন্বয়কদের পক্ষ থেকে বৈষম্য বিরোধী কমিটির লোকজনরা এবং যেভাবে নাগরিক
কমিটি থেকে এটা প্রত্যাখ্যান করা হয়েছিল। যদি সেই সময়ে যদি তারা বিষয়টা সচেতন হতো তাহলে এত দূর গড়াতো না। এবং এটা কিন্তু সর্বশেষ একটা মিটিং হয়েছিল তাদের টানা 13-14 ঘন্টার। সেই মিটিংয়ে কিন্তু রিফাত সম্ভবত এর আগেই রিফাত ছেড়ে গেছে, তারপরেই অভিযোগগুলো যখন আসছে সেই অভিযোগের কিছু বিষয় কিন্তু আরো দুই একজন নেতার নামে আসছিল। আমি একটু যদি অ্যাড করতে চাই আপনাকে যে ঠিক আছে রাজনৈতিকভাবে যে, কিন্তু এটা তরুণ দল বা তরুণ একটা সংগঠন বা একটা রাজনৈতিক দল, তারা কিন্তু শুরুতেই জবাবদিহিতার ভিতরে যে চলে এসেছে এই বিষয়টাও কিন্তু আলোচনায় আনা উচিত। যে এইটা যখন এই জায়গাটায় আসলো, যে কথাটুকু আমি বলছিলাম আগেটুকু উত্তরটুকু শেষ করে নিই, যে যখন দুই একটি গণমাধ্যম বা নিউজ পোর্টাল আসা শুরু করলো তখন কিন্তু সেখানেও এক ধরনের সেগুলো কিন্তু নামিয়ে ফেলানোর একটা চেষ্টা করা হয়েছে এবং অস্বীকার করা হয়েছে যে না এরকম কিছু হয়নি। তো এরপর এছাড়া আরেকটি প্রসঙ্গ বারবার বিভিন্ন শোতে আমি দেখেছি, টেলিভিশন টক শো বা বিভিন্ন ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা রূপায়ণ টাওয়ারের এই অফিসটা কিভাবে পেলেন এবং আপনাদের অর্থের উৎস কি, আপনারা 5 স্টার হোটেলে ইফতার করছেন। মানে এই দেখেন এই প্রশ্নগুলো কেন আসবে জানেন, এই প্রশ্নগুলো আসাটা আসলে আমাদের ছাত্র নেতাদের ভাইদের যখন রাজনৈতিক দলটা করেছে তাদের তো আসলে কোনো নিজস্ব তহবিল ছিল। তবে এই বিষয়ে আমি একটা কথা না বলে পারছি না বাবু, সেটা হচ্ছে যে ধরেন খুব স্বাভাবিক একটা কথা বলি যে যখন আমাদের ক্রিকেট দল জয় হয়ে আসে বা আমাদের সাব ফুটবলে নারীরা, তখন আমরা কিন্তু তাদেরকে সম্বর্ধনা দেই, অনেক কিছু গিফট দেই। এত বড় একটা ফ্যাসিস্ট সরকারকে, ক্ষমতাসী সরকারকে পতনের পর যারা নেতৃত্বে ছিল তাদের পাশে বিভিন্ন সংগঠন এসে দাঁড়াবে, বিভিন্ন ব্যবসায়ীরা এসে দাঁড়াবে, এটা প্রবলেমটা অন্য জায়গায়। যখন আপনি একটি রাজনৈতিক দল করছেন তখন আরেকটি রাজনৈতিক দল আপনার প্রশ্ন করছে। রাজনৈতিক দল করার আগের কথা বলছি আমি বলছি, আগেরটা নিয়ে কোনো সমস্যা ছিল না, আগেরটা নিয়ে কখনোই আপনি শোনেন নাই। আপনি যখনই জাতীয় নাগরিক পার্টি করলেন তারপরেই কিন্তু আপনার কার্যক্রম নিয়ে এসে বলা হলো যে আপনি কোথাও যখন যাচ্ছেন জেলা প্রশাসককে যখন ডাকছেন, টিওনোকে যখন আপনি ডেকে টিওনো রুমে আপনি বৈঠক করছেন, একটা রাজনৈতিক দলকে যদি একটা ব্যবসায়ী একটা অফিস দেয় বা গাড়ি দেয় বা ফান্ড দেয়, এতে এটা নিয়ে কারো কোনো আপত্তি নেই। প্রসঙ্গটা হচ্ছে আপনি দাবি করছেন আমরা আমাদের নিজেদের টাকায় করছি। আগে আপনি বাস্তবটা চিন্তা করেন। আপনি বলছেন কি যে আমাদের অনেক সদস্যরা আছে, আমরা কেউ বিভিন্ন থানা লেভেল থেকে শুরু করে প্রান্তিক থেকে শুরু করে দিচ্ছি এবং আমরা এখানে কেউ 5,000, 4,000, 3,000 করে দিচ্ছি। ঠিক আছে, এটা খুব ভালো উদ্যোগ, কিন্তু এটা দিয়ে একটা রাজনৈতিক কর্মসূচি করতে যে পয়সাটা লাগে, একটা 5 স্টার হোটেলে যে এই কথাটা বলতে পারে। পরবর্তীতে নাহিদ ইসলাম খুব চমৎকার কথা বলেছেন যে আমাদেরকে বিভিন্ন ব্যবসায়ীরা বা বিভিন্ন দাতারা ভালোবেসে দিচ্ছেন, কিন্তু আমরা তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা তাদের নাম প্রকাশ করব না। এবং পক্ষান্তর তারা আরেকটা কথা বলেছেন যে আপনারা তো আমাদেরকে জিজ্ঞেস করছেন কিন্তু অন্যরা কি করে। তাদেরকে তখন বলা হচ্ছে যে আপনারা কি যে চাঁদা টানের রিসিপ্ট দেন, বলে না আমরা তো, অন্যরা কি দেয়। এখন হ্যাঁ, দুইটা প্রশ্ন উঠছে। যখন ওই যে বললো আপনি রাজনৈতিক দল করে ফেলছেন এই জন্য আপনার দিকে এখন অন্য রাজনৈতিক দলগুলো অভিযোগের আঙুল তুলছে, অন্যরা তো দেয় নাই, 53 বছর তো অন্যরা দেয়নি বলে আপনারা তো বদলাবেন, এটা বলেছেন। সেকেন্ডলি শোনেন আমি বলি, এইটা খুব বড় ইস্যু না। ইস্যু হচ্ছে নিজেদের মধ্যে যদি স্বচ্ছতা থাকে। আপনি বলেন তো নাহিদ ইসলামের কোনো মন্তব্য নিয়ে কি আজ পর্যন্ত আপনি কোনো বিতর্ক পেয়েছেন? আক্তার হোসেনের কোনো মন্তব্য নিয়ে কোনো বিতর্ক পেয়েছেন? আপনি দেখেন যে এমনকি সামান্তা বা উমামা যে ছিলেন বৈষম্য বিরোধীতে, তাদের কোনো বক্তব্য তুষার সারোয়ার যে আরেকজন নেতা আছেন, তার কি কোনো বক্তব্যে আপনি কোনো বিরূপ প্রতিক্রিয়া পেয়েছেন? পাননি। এখন সমস্যা হয়ে গেছে কি, কিছু কিছু সময় কথা বলার সময় বুঝে বোঝায় হাসনাত আব্দুল্লাহ অসম্ভব জনপ্রিয় সাহসে মানুষ হয়ে উঠেছেন, কিন্তু তার দুই একটি মন্তব্য বা কোনো দরকার ছিল না, অপ্রয়োজনীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রয়োজনীয় মন্তব্য কিন্তু পুরো অনেক কিছু প্রশ্ন নিয়ে এসেছে। সার্জিস আলমের অনেকগুলো কথাবার্তা যেটা আসলে বাস্তব কিনা বা অবাস্তব সেগুলো অনেককে অনেক কারণেই প্রশ্ন তুলেছে। এবং হান্নান মাসুদের যে কথাটা সর্বশেষ তার গাড়ির বিষয়টা আপনি দেখেছেন যে একটা গাড়ির প্রসঙ্গ উঠেছে, সেইটা এখন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি যে তিনি নাকি বলেছেন, তিনি নাকি শব্দটা বলেছি, জামাত ইসলামী সমর্থিত একজন ব্যবসায়ী এবং তার যে জবাব, এটা যদি সত্যি বলে থাকেন তিনি, আমি বলবো এটা খুবই মানে এটা তো খুবই কথাটা ঠিক বলেননি, এই কারণে যে উনি বলেছেন আমার এখান থেকে হাতিয়া যেতে হয়, গাড়িতে যেতে হয়, নিরাপত্তার জন্য আমাকে যেতে হয়। ভাই, নিরাপত্তা ঠিক আছে, আপনি অনেক বড় একটা আন্দোলনের অগ্রভাগের নায়ক ছিলেন, সত্য কথা। আপনি যদি এককভাবে নিরাপত্তা নিয়ে চিন্তা করেন
তাহলে আপনার 158 জন সমন্বয়ক ছিল, তাদেরও তো নিরাপত্তার কথাটা ভাবা উচিত। তারাও তো নিজ নিজ জেলায় নিজ নিজ থানায় তারা কাজ করেছে। আরেকটা কথা দেখেন, আমাদের একটা নতুন ট্র্যাডিশন চালু হলো সম্ভবত। আপনি রাজনীতি করতে গেলেই কি আপনার এলাকায় মানুষের কাছে গেলেই আপনার দামি দামি জিপ, দামি দামি এসইউভি গাড়ি লাগবে, আপনার শোডাউন করতে হবে। এই প্রবণতা থেকে রাজনীতি যদি না বেরোতে পারে তাহলে আমাদের এখানে বাইরের মানুষের থেকে চাঁদা নিতেই হবে। আজকে আমরা নিজেরা দেখেছি কিছু কিছু ব্যবসায়ী যাদের কথা বলা হয় চাঁদা দিয়েছে, প্রকাশ্যে কি দুই একজনের ছবি তুলেছে আমাদের ছাত্রনেতারা, তাদের কাছ থেকে অনুদান গ্রহণ করছে, যারা বিগত সরকারের সময় ওই সরকারের সুবিধাভোগী ছিল। এর বিগত সরকারের আগে যখন 111 সরকার ছিল তাদেরকে আমরা দেখেছি ওই 111 সরকারের সুবিধাভোগী ছিল। তাহলে আপনারা যদি তাদের কাছ থেকেও আজকে অর্থ নিয়ে আপনাদের চলতে হয়, আমি দুঃখের সাথে বলছি, তাহলে তো আপনাদের মধ্যে একদিন এরা আপনাদের থেকে সুবিধা নেবে। আপনি যদি কারো কাছ থেকে 50 লাখ টাকা অনুদান নেন, তাকে কি আপনি 5,000 টাকার সুবিধা দিবেন না ভাই? কেন তাহলে সে টাকা দিবে? আমার প্রশ্ন হচ্ছে যে আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে যখনই আপনি একটি রাজনৈতিক দল করবেন, আপনি তখন লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন, তাহলে আপনিও কিন্তু লেভেল প্লেইং ফিল্ড আপনাকে মানতে হবে। আপনি যদি শুধু এক পক্ষে বাবু, আমাদের কাছে সময় খুবই কম, খুব সংক্ষেপে এইমাত্র একটা তথ্য আসলো, সেটা আপনার সাথে একটু শেয়ার করতে চাই এবং এই বিষয়ে আপনার কিছু কথা শুনতে চাই। যে প্রথমবারের মতো ইন্টারপোল একটি রেড নোটিশ জারি করেছে এবং সেটা আমাদের সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে, মানে যেটা দীর্ঘদিনের একটা দাবি ছিল, শেখ হাসিনা সহ বাকিদেরও বিষয়ে এটা করার জন্য আবেদন করে রাখা হয়েছিল, কিন্তু এই প্রথমবারের মতো সাবেক আইজিপি বেনজির ইন্টারপোলের রেড নোটিশে তালিকায় চলে এসেছে। আপনাকে একটা কথা বলি, আমাদের ইন্টারপোল এর আগেও জারি হয়েছে, বেনজিরের নাম হয়তো প্রথমবারের মতো বেনজিরের নামটা আসলো। আপনি যে জানেন যে 21শে আগস্টে গ্রেনেড হামলা, তারপরে 10টা আগস্ট মামলা, এরপর এরকম আমাদের দেশ থেকে ইন্টারপোল থেকে অনেকের নাম গেছে, কিন্তু আমি বলছি আমার নাম উড্র হয়েছে এই 15 বছরের ফ্যাসিস্টদের। আচ্ছা, এখন এই সরকারের অন্তরিম সরকারের সময় সে বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্ট জারি হচ্ছে। এখন উনি যেখানে আছেন, এখন আমাদের আমরা দেখেছি এরকম অনেক আগে অতীতে হয়েছে, কিন্তু আসলে হয় কি ধরেন সক্ষমতা। আপনি দেখেছেন কদিন আগে ইন্ডিয়া রানাকে ধরে আনলো আমেরিকা থেকে। সে আমেরিকানতে গিয়ে বলেছে আমাকে যদি আমেরিকানরা মৃত্যুদণ্ড চায় না, যে দেশে মৃত্যুদণ্ডের আশঙ্কা থাকে তাকে দেয় না, আমেরিকা, কানাডা, ইউরোপ দিতে চায় না। কিন্তু রানাকে, যে রানা মানে হচ্ছে আপনার পাকিস্তানে যে করাচি থেকে গিয়ে যারা ইন্ডিয়ার সংসদে যারা করাচি থেকে গিয়ে হামলা করেছিল, তো সেই জায়গাতে আপনি যেই কাসাবকে ধরতে পেরেছে, রানা আমেরিকায় চলে গিয়েছিল। আমেরিকা থেকে আপনি নিয়ে আসলেন শুধু G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বৈঠক করে, গভর্নমেন্টের সাথে গভর্নমেন্টের সুসম্পর্ক ছিল। সে সুপ্রিম কোর্টে গিয়েও আপিল করেও পারে নাই, তার প্রাণ ভিক্ষা যেতে পারেনি, তাকে ধরে এনেছে। এখন আমাদের সরকারের সাথে আসলে বেনজির যেখানে আছেন, যেখানে সে যাচ্ছেন, হ্যাঁ, তার এখন যেটা হবে, সব এয়ারপোর্ট তার জন্য নিরাপদ হবে না, সব ইমিগ্রেশন তার জন্য হবে না। তার মধ্যে অসম্ভব অস্বস্তি থাকবে, অসম্ভব ভয় থাকবে, যে কোনো সময় একটা আতঙ্ক থাকবে। আর অপরাধী কিন্তু মানসিকভাবে সবসময় দুর্বল থাকে, তার কাছে অনেক টাকা থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এরকম একজন বেনজিরকে আনতে আমাদের কতদিন লাগবে, এটা হচ্ছে আমাদের সেটা সময় বলে দেবে। আমরা আশা করব প্রথমবারের মতো যে কোনো রাজনৈতিক দল হতে পারে, প্রত্যেক দোষী ব্যক্তি আইনের আওতায় চলে আসা উচিত। ওকে, আমরা আজকে এই পর্যন্তই। দর্শক, অনেক বিষয় নিয়ে আলোচনা হলো, বিশেষ করে সর্বশেষ যে তথ্যটা দিলাম সেই তথ্যটা নিয়েই এখন সব জায়গায় গোটা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলছে যে রেড নোটিশে তাহলে কি কবে শেখ হাসিনা বা বাকিদের নাম আসবে। বাবু, আজ এ পর্যন্তই। প্রিয় দর্শক, শেষ করছি আজকের সংবাদ বিশ্লেষণ। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।